24 ঘন্টা ইসরায়েলি বাহিনীকে সিরিয়ায় কবর দেওয়ার ঘোষণা ইরানের। এদিকে গোলানে বিস্ফোরণে 2 ভারতীয় সেনা নিহত। জাতিসংঘে কানাডার উদ্বেগ পাশ হওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান। গাজায় গণহত্যা ঠেকাতে আন্তর্জাতিক সমাজের ব্যর্থতায় ইরানের দুঃখ প্রকাশ। সর্বশেষ জানিয়ে দেব, শেখ হাসিনার বিরুদ্ধে গুমের সংশ্লিষ্টতার তদন্তকে স্বাগত জানিয়েছে আমেরিকা। 24 ঘন্টার মধ্যে ইসরায়েলি বাহিনীকে সিরিয়ায় কবর দেওয়া হবে বলছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পের কমান্ডার ইন চিফ হুসেন সালামি ইসরায়েলকে হুঁশিয়ারি করে বলেছেন, ইসরায়েলি বাহিনীকে সিরিয়ায় কবর দেওয়া হবে। সিরিয়ায় ইরানের উপস্থিতি ভূখণ্ড বিস্তারের জন্য নয়, বরং অঞ্চলের মুসলমানদের রক্ষার জন্য। সালামি দামেস্ক এবং কোনেত্রা অঞ্চলের কাছাকাছি ইসরায়েলি পদক্ষেপের তীব্র নিন্দা করে বলেছেন, এসব এলাকায় ইহুদিদের বাড়তি উপস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। সালামি ইসরায়েলকে সতর্ক করে আরো বলেছেন, ইসরায়েলকে তার অপকর্মের জন্য বিরাট মূল্য পরিশোধ করতে হবে। প্রসঙ্গত, বাশার আল আসাদের পতনের পর থেকে সিরিয়ায় বেপরোয়া বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুধু বিমান হামলাই নয়, প্রতিবেশী দেশের সীমান্তবর্তী দেশ বেশ কিছু এলাকাতেও দখলে নেওয়ার চেষ্টা করছে দেশটি। ইসরায়েলিদের দাবি, আত্মরক্ষার জন্যই তারা এই হামলা করছে। সিরিয়ার ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে আল কায়দার সম্পৃক্ততা রয়েছে। গোলা বিস্ফোরণে 2 ভারতীয় সেনা নিহত। রাজস্থানের মরুভূমিতে যুদ্ধের অনুশীলনের সময় আর্মার্ড কোরের ট্যাঙ্কে কামানের গোলা ফেটে মারা গেছে 2 ভারতীয় সেনা। গুরুতর আহত হয়েছে একজন। বুধবার দুপুরে রাজস্থানের বিকানে ঘটেছে এই ঘটনা। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, বিকানের মহান ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনের সময় একটি ট্যাঙ্কের কামানের গোলা লোড করেছিলেন 2 সেনা। সে সময় হঠাৎ একটি গোলা ফেটে যায়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল কর্নেল অমিতাভ শর্মা বলেছেন, গোলা বারুদ লোড করার সময় চটরটিতে আচমকা বিস্ফোরণ ঘটে। বিকানের পুলিশ জানিয়েছে, মৃত 2 সেনার নাম অভিজিৎ মিশ্র এবং জিতেন্দ্র। আহত 9 জনকে সেনা হেলিকপ্টারে চণ্ডীগড় কমান্ডো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত, চলতি সপ্তাহে এ নিয়ে 2 বার মহান ফিল্ড ফায়ারিং রেঞ্জ যুদ্ধ অনুশীলনের সময় ঘটনা ঘটল। গত রবিবার একটি কামানবিহী গাড়ি থেকে পিছলে পড়ে গিয়ে আঘাত পেয়ে মৃত্যু হয়েছিল চন্দ্রপ্রকাশ পহেল নামে একজন নৌজওয়ান। জাতিসংঘে কানাডার উদ্বেগ পাশ হওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান। জাতিসংঘ সাধারণ পরিষদে কানাডার উদ্যোগে ইরান বিরোধী যে প্রস্তাব পাশ করা হয়েছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগারি বলেছেন, ভিত্তিহীন দাবি ও ত্রুটিপূর্ণ তথ্য প্রমাণের উপর নির্ভর করার কারণে এটি আইনগতভাবে ভিত্তিহীন এবং মৌলিকভাবে অবৈধ। জাতিসংঘ সাধারণ পরিষদের মঙ্গলবার ইরানকে মানবাধিকার লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত করে একটি প্রস্তাব পাশ করা হয়। প্রস্তাবটার পক্ষে মাত্র 80 দেশ ভোট দিলেও 70 দেশ এর বিরোধিতা করে এবং 27 দেশ ভোট দানে বিরত থাকে। বাকাই বলেছেন, জাতিসংঘের বেশিরভাগ সদস্য দেশ প্রস্তাবটির বিরোধিতা করেছে, অথচ ভোট দানে বিরত থেকেছে অনেক দেশ। এসব দেশ মূলত মানবাধিকারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য জঘন্য সংস্কার বিরোধী করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছে যে দেশটি ইরানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে এবং তাকে যারা সমর্থন জানিয়েছে তাদের নিজেদের রয়েছে মানবাধিকার লঙ্ঘন করার দীর্ঘ ইতিহাস। বিশেষ করে বর্তমানে গাজা উপত্যকায় ইসরায়েল যে যুদ্ধ অপরাধ ও মানবতাবিরোধী অপরাধযোগ্য চালাচ্ছে তার প্রতি এসব দেশের সর্বাত্মক সমর্থন রয়েছে। এছাড়া প্রস্তাবটির পক্ষে ভোটদানকারীর বেশিরভাগ পশ্চিমা দেশেও ইসরায়েলকে মানবাধিকার লঙ্ঘন করার কাজে সহযোগিতা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। বাকাই বলেছেন, পশ্চিমা দেশগুলো মানবাধিকারকে তাদের অশুভ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার হাতিয়ার পরিণত করেছে। তিনি সরাসরি ইহুদিবাদী ইসরায়েল, আমেরিকা, ব্রিটেন ও কানাডাকে মানবাধিকারের চরম লঙ্ঘনকারী হিসেবে উল্লেখ করে বলেছেন, তথাকথিত মানবাধিকার রক্ষাকারীদের হাতে মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনা চরম লজ্জার পরিচয়। গাজায় গণহত্যা ঠেকাতে আন্তর্জাতিক সমাজের ব্যর্থতায় ইরানের দুঃখ প্রকাশ। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যা অপরাধযোগ্য ঠেকাতে আন্তর্জাতিক সমাজের ব্যর্থতার গভীর দুঃখ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস কারাকচি। তিনি বলেছেন, বিশ্ব মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র গণহত্যা বন্ধ করতে ব্যর্থতা নেওয়ার পরিবর্তে তেল আবিবকে সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছে। তিনি বুধবার কায়রোয় DH-ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের 21তম সম্মেলনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেছেন। কারাকচি বলেছেন, আন্তর্জাতিক সমাজ গাজায় ভয়াবহ আগ্রাসন, যুদ্ধ অপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং হত্যা বন্ধ করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই ব্যর্থতার পাশাপাশি যুক্ত হয়েছে তেল আবিবের প্রতি ওয়াশিংটনের রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক ও গোয়েন্দা সহযোগিতা।
আজ বৃহস্পতিবার অনুষ্ঠেয় D8 শীর্ষ সম্মেলনের প্রতি ইঙ্গিত করে কারাকচি আশা প্রকাশ করেছেন যে শীর্ষ সম্মেলন থেকে গাজা, লেবানন এবং সিরিয়ার আগ্রাসন বন্ধ করতে ইসরায়েলকে কঠোর বার্তা দেওয়া সম্ভব হবে। আজ আরও পরে মিশরের রাজধানী কায়রোর উন্নতশীল জোট 8 দেশের অর্থনৈতিক সহযোগিতা সংস্থা D8 এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। D8 এর সদস্য দেশগুলো হচ্ছে ইরান, বাংলাদেশ, তুরস্ক, মিশর, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও নাইজেরিয়া। সম্মেলনে অংশ নিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার রাতে কায়রোয় পৌঁছেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস D8 সম্মেলনে অংশ নিচ্ছে বলে ঢাকা থেকে পাওয়া গেছে এসব তথ্য। শেখ হাসিনার বিরুদ্ধে গুমের সংশ্লিষ্টতার তদন্তে স্বাগত জানিয়েছে আমেরিকা। বাংলাদেশের সামরিক বিভিন্ন ইস্যু উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে। এবার এই ব্রিফিংয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গুম সংশ্লিষ্টতা ও মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হয়েছে। এ বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে দেশটি। স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এসব বিষয়ে জানতে চাওয়া হয়। ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়, গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশি গুম মিশনের তদন্তে বিষয়টি একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। যুক্তরাষ্ট্রের আগেই জোরপূর্বক গুমের ঘটনায় জড়িতদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য আছে কিনা? জবাবে দপ্তরের প্রধান মুখপাত্র দেবস্ত পেটলভ বলেছেন, গত 2 দশকে শত শত বাংলাদেশিকে জোরপূর্বক গুম করা হয়েছে। এমন প্রতিবেদনের বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জোরপূর্বক মানবাধিকার লঙ্ঘন এবং এটি আটক বা বন্দীরা অনির্দিষ্ট সময়ের জন্য ট্রমার ভিতরে দিয়ে পার করছেন। এমনকি তাদের অনিশ্চয়তার বিষয়ে পরিবারগুলোকেও ট্রমার ভিতর দিয়ে যেতে হয়। আমরা অন্তর্বর্তী সরকারের এই অপরাধের তদন্তের প্রচেষ্টাকে স্বাগত জানাই। এছাড়া আমরা ভিকটিম ও তার পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার প্রদানের জন্য ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়াকে উৎসাহ করি। এর আগে মঙ্গলবার পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের উপর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিষেধাজ্ঞা দিয়েছে। বিষয়টি সাংবিধানিক অধিকার লঙ্ঘন এবং বাক স্বাধীনতা পরিপন্থী। এ বিষয়ে আপনার মন্তব্য কি? মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয়, এ বিষয়ে প্রশ্ন করা হলেও তা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।